2 দিন কেটে গেল। হৃদয় যেন বিষাক্ত কাঁটায় ঢাকা পড়েছে। আশেপাশে সবাই এমন বলছে, সুগা এমনই। সে মন থেকে কাউকে ভালোবাসতেই পারে না। যখন তার মন চাইবে সে অধিকার খাটাবে, যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে, হারিয়ে যাবে। এই কথাগুলো জিমিন ভেতরে এক একটা জোড়া ছুরিয়ে ঘোরালো। বিশ্বাসে পেঁচায় জড়িয়ে থাকা আশার গায়ে ছোপ ছোপ দাগ কাটতে লাগলো। সপ্তাহ গড়িয়ে গেল। ব্যথার এই মরশুমে যে একজনই একটুখানি সান্ত্বনা দিয়েছে, পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষটা, সেই হলো ইয়োনো। তা আইনের পেশায় এক স্থিরচিত্ত সুপুরুষ। ইয়োনো প্রতিদিন একরাশ ধৈর্যের সাথে জিমিনের ভাঙা মনটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। জিমিন তবুও চায় না আরেকবার ভাঙতে, চায় না কোনো নিষ্পাপ প্রতিশ্রুতিতে নিজেকে ফিরিয়ে দিতে। কিন্তু মানুষের অনাবিল মন তবু কেন জানি মনটা বুঝ মানতে চায় না। চারপাশে বিষবাণী জিমিনের মনে দাগ কেটে গেল। সে ভুলতেই পারছে না সুগাকে। ভুলবার বদলে জেদ জেকে বসছে। এক সময় সে হারানোর পার্থিব ব্যথায় কান্না করত, এখন সেই জেদেই তার ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সুগা সেই দিন কথায় কথায় বলে উঠল, সুগা ভাইকে আমি নিজেই ভালোবাসি। তবে সে রাতে বাইরে থাকে, নেশায় ডুবে যায়, টাকা উড়িয়ে দেয় এমন পুরুষে যে নারীর দোষ নেই, তার কোনো সাক্ষী আছে। কথাগুলো জিমিনের কানে বাজলো বারবার। জেদ বাড়ল। সেই রাতে সুগার ঠোঁট থেকে ছুটে এলো আরো কঠোর এক ভাষ্য, সুগা ভাই যেটা চাই সেটা আদায় করে নেয়। এই যে ধরো সে চাইলো তোমাকে তার প্রেমে ফেলবেই, তার মানে যত নিচে নামতে হয় না কেন, কঠিনে এর থেকে কঠিন কিছু করতে হলেও সে তোমাকে এমন ভাবে হিপনোটাইজ করবে যে তোমার আর প্রেমে পড়তে বাধ্য হতেই হবে। শেষে বারবার মনকে বোঝানোর চেষ্টা করলো সুগা ভাই ফিরে আসবে, সে তাকেই ভালোবাসে। কিন্তু মন তার অন্য কথা বলছে সুগা আর ফেরা হবে না। সে ছিন্ন ছন্ন ছাড়া পাখি, যাকে বেঁধে রাখা যায় না, বাঁধলে পাখির মরণ নিশ্চিত। জিমিনের চোখ মুখ ফুলে উঠেছে। কাল রাতে অনেক সাহস করে হাতের কবজিতে ব্লেড ধরেছিল আত্মহত্যার জন্য। ভয়ে হাত তার কাঁপছিল। মানুষ মনের দিক থেকে যতই শক্ত হোক না কেন, মৃত্যুর ভয় সবারই আছে। জানের ভয় সকল জীবনে আছে। কেউ মরতে চায় না। শেষে ব্লেডটা হাতে ছোঁয়াতে যাবে তার আগে ইয়োনো রুমে এসে ব্লেড হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুইয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়। এখানে থাকলে কেবল নিজের রাগ জিত বাড়তেই থাকবে। জিমিন ব্যাগ বের করলো। কাপড় চোপড় প্যাক করতেই রুমের দরজা ইয়োনো এসে নক করলো। তাকে দেখেও পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল জিমিন। এই ইয়োনোটা না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তবে শেষ হয়ে যাওয়া জিমিনের পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলে চলবে? ইয়োনো কিছুক্ষণ চুপ থেকে জিমিনকে বলল, কি করছো এসব? আমার বোঝা আপনাদের কান থেকে সরিয়ে নিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কি করে? কোথায় যাচ্ছ? এসব কি করছো জিমিন? জিমিন সুগার দেওয়া জামাটা হাতে নিয়ে রেখে দিল। তারপর ইয়োনোকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা, মানুষ তার শুধু জানে গন্তব্য নয়, তবুও তারা পথ চলে। রাস্তায় বিপদের কথা চিন্তা না করে রওনা হয়। ধরে নেয় আমি পথে একটা বিরতি নিয়েছিলাম, আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছাবো জানা নেই, তবে এইটুকু জানি মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে এই পথের সঙ্গে হতে পারি। সুগাকে ভুলেও যাও জিমিন, সে ফিরবে না। তুমি নিজেই বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, সুগা দূরে সরে তোমায় দেখিয়ে দিল তুমি কেন দুর্বল হয়ে পড়ে থাকবে। তুমিও তাকে দেখিয়ে দাও কারোর জন্য তোমার জীবন থেমে নেই, কখনোই থেমে থাকবে না। কিভাবে দেখাবে? মিস শেষ দেওয়ান হয়ে আমার বউ হবে?
জিমিন তখন বিস্মিত নয়নে তাকিয়ে আছে সুগার দিকে, ইয়ানোর দিকে। ইয়ানো তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়োর কিছু নেই, তুমি ভাবো, যত সময় লাগে ততই সময় নিয়ে ভাবো। তুমিও একটু ভেবে দেখবে আমার নিয়ে। উত্তর না হলেও আমি শান্তি পাবো, জানো তো কেন? কারণ ওই যে আমার মস্তিষ্ক একটা সেকেন্ডে আমাকে নিয়ে ভাবছে, সেটা আমার জন্য কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্যি পার করতে পারবো। আজকে 5টার দিকে ইয়েনো সেই কথা দিয়ে নিয়ে ভাবছে জিমিন, কান্নাকাটি তো জীবনে অনেক করেছে, এসব করে কেবল নিজের ক্ষতিটা বুঝতে ভালোই সময় লেগেছে। এই যেমন মাস তো পেরিয়ে গেল, কিন্তু এত কষ্ট কান্নাকাটি যার জন্য তাকে পাচ্ছে কি? সে কান্নায় দূর করার জন্য চাইলেই কি চলে আসতে পারতো না? আবার জিমিনের মাঝে মাঝে ভয় হয়, মানুষটার কিছু হয়ে গেলে না তো সে ঠিক আছে তো? বারান্দার রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে জিমিন, ভালোই লাগছে। পড়ে গেলে সর্বোচ্চ মারা যাবে, তার থেকে বেশি আর কিছুই নয়। দীর্ঘক্ষণ কিছু একটা চিন্তা করে সিম থেকে কল করলো। শালির ঘরে শালি, বিয়ে করে বাসায় বাসর করেও ফেলেছে। আর জিমিন কেঁদে কেঁদে মুখটা বান্দরের মতো পাছার মতো লাল করে ফেলেছে। এখন যে অন্য একটা ছেলে এসে প্রপোজ করবে তাও হবে না। তে ওই দিন নতুন সিম নিয়ে কল করেছিল জিমিনকে, কিছুক্ষণ কথা বলে বোঝায়, তারপর অনেকবার কল দিয়েছিল। জিমিনের ইচ্ছে করেনি কল ধরতে, তেমন মন মানসিকতাও ছিল না, তো ধরবে কেমন করে? আর তে কান্নায় সব সময় সুগার প্রশংসা করে, যত দোষ জিমিনের দোষ। আর সুগা ভাই তো ফিডার খায়, ন্যাকামির বস্তা সবটা, একেবারে পিন্ডি চটকাইতে ইচ্ছে করে। জিমিন চোখের পানি নাকের পানি মুছে দেখে কল করলো। এই মাঝরাতে নির্ঘাত জামাই নিয়ে রোমাঞ্চ করছে, ভালোই হয়েছে, ওদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দেবে জিমিন। এদিকে জিমিন কোনো গতি হতেই পারছে না, তাহলে তে কেন এত বেশি বেশি করে ফেলবে? সারা জীবন একটা প্রেম করতে না পারা মেয়েটা এখন পালিয়ে সংসার করছে, বাসর করছে, আর জিমিনকে বালটা ফেলছে। এত এত ছেলে তার পেছনে ঘুরছে, শেষে এখন চোখের জল বের করে সাগর বানাচ্ছে। এত কষ্টের বিষয়ে ভাবলে আরো কষ্ট লাগে তার, তখন আরো কষ্ট হয়ে চলে আসে। জিমিন তেকে কল করেই বলল, গণ্যমান্য আপু, স্বামী নিয়ে ইয়ে করার সময় মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছি, কি বলছিস? তোর এখন কি অবস্থা? এই শালির ঘরের বান্ধবী তুই আগে বল, লাং নিয়ে কোন জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস? আপাতত স্বামীর বুকে আছি, তবে চাঁদ দেখা যাচ্ছে না। মাথার উপর সিলিং আছে তো, আমার ইয়েটা আছে। এই তুই জানিস আমি কত কষ্টে আছি? সুগা ভাইকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার আগে ওই হাতার পুত আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে না জানি কোন শালির সঙ্গে ভবিষ্যতের বাচ্চা পয়দার ব্যবস্থা করছে। ছি জিমিন, এই মুখের ভাষা কবে ঠিক হবে? তুই বললে তো মেরে ফেল, মারাই উচিত। একা একা স্বামীর আদর খাচ্ছিস, তুই আমার বালের বান্ধবী, তবুও তো বান্ধবী। এখন এত কথা বাদ দে, আর শুনে রাখ, আমি খুব জলদি বাসর করব। আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে, আমার একটা ছেলে হবে। তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আর আমাকে রেখে বাসর করার অপরাধে শাস্তি তোর মেয়েকে দেব। দেখিস তো কি শাস্তি দিবি? গরুর গোবরের ভর্তা খাওয়াবো। জিমিন একটু চুপ করে থেকে বললাম, এই আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমার ওই সবুজ সবুজ গোবরকে ধনিয়ে পাতার ভর্তা বলে বাজারে চালান করে দে, ভালোই ব্যবসা হবে না? কেউ কালার দেখে বুঝতেই পারবে না। তোর না শুনলাম মনে অনেক কষ্ট, তাহলে এসব কি বলছিস? আরে বোন, দুঃখ আমার সুখকে ছিদ্র করে তলারি ফুটো দিয়ে চলে গেছে, তাই নিজেকে একটু দুঃখ থেকে বের করতেই তো এসব বলছি।
দিলি তো আমার দুঃখটার আগে থেকে বাড়িয়ে। এখন জামাই খুঁজে দে, নাইলে দুঃখ মুছে দেওয়ার জন্য মানুষ কই পাবো? তোর দাদাকে কবর থেকে তুলে কাপল প্লেটার খেয়ে দুঃখ কমাবো নাকি? আমার ওই হাড়ে বজ্জা ছুকা ভাইকে চাই, শালাকে উদুম কেলানি দেব আমার সঙ্গে ঠকবাজি। জাঙ্কুক ডাকছে, কাল কথা বলি। কত রাত হয়েছে, একটু ঘুমানোর চেষ্টা করো বাবু, না ভালো লাঙের জন্য ভাতার হইয়াও না চাঁদু আর বাবু। বাবু তো তোমার সঙ্গে শুয়ে আছে, যাও গিয়ে ওটাকে ফিডার খাওয়াও। আমার বালের ঢং করো তুমি, তোমার এমন ঢং আমি চিমিনের গায়ে ময়লা ভেবে রোজ লাইট বয় সাবান দিয়ে ঘষে মেজে ফেলে দিই। চিমিন থেমে কি একটা ভেবে বলল, জাঙ্কুক তোর পাশেই না? লাউডে দে। কেন? বাল দে না। তে ফোন লাউডে দিতেই জিমিন বলল, আমি বিয়ে করছি। মানে মজা করছিস? না করছি না, তবে ইউনোর বিয়ের জন্য প্রপোজ করছে। পারফেক্ট একজন পুরুষ, বিয়ে করলে ক্ষতি কি? অন্তত সুগার মতো বাটপার তো আর নয়। আমি জানি, চাঙ্গুক ভাই জানি সুগা কোথায়। তোর স্বামীকে বলিস খুব জলদি আমি মিসেস দেওয়ান হব, খবরটা যেন নেওয়াজের কান অব্দি পৌঁছে যায়। ভাইয়ের বিয়ে বলে কথা বলি ফোনটা রেখে দিল জিমিন। তারপর হঠাৎ করে কেন জানি ডুকরে কেঁদে উঠল। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, দেখবে সুগা, একদিন আমিও তোমার সঙ্গে সুখী হব। তুমি সেদিন আমার সুখ দেখবে আর আফসোস করে বলবে আমি কি হারালাম। জিমিন আর 1 মিনিটও অপেক্ষা করলো না, সরাসরি চলে গেল ইউনো রুমে। ইউনো তখন ল্যাপটপে কাজ করছে, টেবিলের ওপর রাখা ব্ল্যাক কফি। জিমিন কখনো এর আগে তার রুমে আসেনি। দরজায় নক করতেই জিমিনকে দেখে একটু অবাক হয়, তারপর সব কাজ ফেলে এগিয়ে যায় ইউনো তার দিকে। জিজ্ঞেস করে, তুমি এত রাতে? একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, এখানে এসে বসো। আর একটা কেন? মৃত্যুর আগে অব্দি তোমার এই মুখ থেকে আমি কথা শুনে যেতে চাই। জিমিন কিছু বলল না, কেবল পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল, আমি অনেক ভাবলাম, বুঝলেন। তারপর ঠিক করলাম আপনাকে বিয়ে করব। ইয়ানো জাস্ট অবাক, সে ভাবতে পারেনি এমন কোনো কথা সে জিমিনের মুখ থেকে শুনতে পাবে, তাও মাত্র 5 দিনে এই সিদ্ধান্ত। ইয়ানো কিছু বলার আগেই জিমিন পুনরায় বলল, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে ফেলো। তোমায় নিজের করে পেতে হলে আমার যদি 1000টা শর্ত পালন করতে হয় আমি করব। তবে একটা কথা কি জানো জিমিন, ভালোবাসা না জোর করে হয়। এই ধরো মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমায় আজকে বিয়ে করলে, কিন্তু আমায় মন থেকে মেনে নিতে পারছো না, তাহলে কিন্তু আমার আর তোমার দুজনেরই সুন্দর জীবনটা চাইতেও আফসোস আর বরবাদে ভরে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বারবার আসবে না। সত্যি করে বলো, তুমি কি মিসেস দেওয়ান হতে প্রস্তুত? জিমিন কিছুক্ষণ চুপ করে রইল, অন্তঃপর সৎ সাহস নিয়ে ইয়ানোর চোখে চোখ রেখে বলল, প্রস্তুত। শর্ত কি? এই শুক্রবার আমাকে বিয়ে করতে হবে, কোনো রকম আয়োজন ছাড়া, কেবল বাড়িতে কাজে ডেকে। শর্ত মানলে আয়োজন শুরু করতে পারেন। ইয়ানো প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, না জানি আবার তার হবু মিসেস তাকে কোন মহা শর্ত দেয়। যদি বাংলা সিনেমার মতো শর্ত দিত, বিয়ের পর ছোঁয়া যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, তখন কিন্তু শর্ত মানতে একটু না অনেক কষ্ট হয়ে যেত, কিংবা এমন শর্ত মানতে পারতো না। জিমিনকে ভালোবাসে সে, ভালোবাসার মানুষকে কাছ থেকে কোনো মানুষই চায় না। আজ সারাদিন ধরে বৃষ্টি। তের সঙ্গে মাঝে অনেকদিন কথা হয়েছে। কায়রা কয়বার বলল, দেখ জিমিন, তুই সুগা ভাইকে ভালোবাসিস, খালি খালি ইয়ানোকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস? জিমিন জবাবে কেবল বলেছে, কিছু না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কেবল সুযোগ নিচ্ছি। একদিন না একদিন তো সুগা ফিরবে, সেও তো ডিজার্ভ করে আমার সুখ দেখার। কিন্তু একমাত্র জিমিন জানে সে কেন বিয়ে করছে, কেন যে রাজি হয়েছে। তার সামনে নতুন জীবন শুরু হতে পারে, কিংবা মৃত্যুর দরজায় কড়া নাড়তেও পারে। দেখা যাক কি হয়। জিমিন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আজকে সুন্দর করে মন মতো এতদিন পরে সেজেছে।
লাল একটা বেনারসি পরেছে। বহুদিন ইচ্ছে ছিল নিজের বিয়ে লাল টুকটুকে বউ সাজবে। বিয়ের সাজে নিজের হাতে করা ইচ্ছে আজ পূরণ হয়েছে। বাইরে তখনও বৃষ্টি। নিচে বাড়ির মানুষ বসে আছে। কাজী বোধহয় এসেছে। লিসা এতক্ষণ এই ঘরেই ছিল। সিমিন তার ভাবেই হবে, ভাবতেই অবাক লাগছে। যাক, এতদিন একটা বউ তাহলে এই বাড়িতে আসছে। জিমিন আয়নায় একবার নিজেকে দেখে বারান্দার দিকে তাকায়। এই ঘরে সুগা আর তার কত স্মৃতি, সব স্মৃতি চাপা দিয়ে আজ অন্যের হবে ভাবলেই বুকটা ছিলিক পেরে ওঠে। জিমিন ফোনে চেক করে, একটু আগে একটা দুঃখজনক খবর পেয়েছে। আধারে যে কনসার্টটা হবে বলেছিল তার সময় এখন পিছানো হয়েছে। ভালো লাগছে না জিমিনের। সে আধারের গাওয়া একটা গান ছাড়ল। এই কষ্ট তাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, ভাবতেও দেয় না। দুজন ভিন্ন মানুষের কণ্ঠ এক হওয়া কি সম্ভব? আবার দুটো মানুষ কি একই হতে পারে? কেমন করে হুবহু সুগা আর আধারের একই গলা? প্রথম যেদিন সুগার গলার গান শুনেছিল মনে হচ্ছিল এই যে যার গান রাতে ছাড়ে না, ঘুমালে ঘুম আসে না, সেই মানুষটা চোখের সামনে বসে আছে। চিমনির কানে এয়ারপড গুছিয়ে চোখ বন্ধ করে আধারের গলা অনুভব করতে লাগলো। চোখের কোণে তার জল। চোখটা বন্ধ করলে ভেসে উঠছে সুগা নামক মুখটা। তবে এই চোখের জল এখন আর তাকে না পাওয়ার আফসোস নিয়ে না, বরং তাকে ঘৃণা করার তীব্র জেদের ফলে বাড়ছে। গানের সঙ্গে তাল মিলিয়ে ঝিমিনো গায়। নীল অন্ধকার প্রেম বারে বারে এই বুকে ঢেউ তোলে। বাধা ভাঙা মুখ, সুখ লাজে রাঙা মুখ, দূরে স্বপ্নেরই কোণে। প্রেম আমার, ও প্রেম আমার। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ একজন তারই সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে, একেবারে তার পেছন বরাবর দাঁড়িয়ে। পুরুষালী কণ্ঠটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। চিমিন পেছনে তাকাতে আগেই পেছন থেকে একজোড়া হাত রুমাল দিয়ে মুখ চেপে ধরল। বুঝে ওঠার আগেই চোখে পাতা দুটোকে এক হয়ে গেল। ঘড়ির কাঁটায় কয়টা বাজে কে জানে। চিমিন তখন চোখ দুটো পিটপিট করে খুললেও তখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। চিমিন শুনছিল নতুন একটা ঘূর্ণিঝড় আসছে। তারই কারণে সারা দেশ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। চিমিনের মাথাটা ঝিমঝিম করছে। সে নিজের শরীরের দিকে তাকায়। লাল বেনারসিটা এখনো গায়ে জড়ানো। এখনো বুঝতে পারছে না সে এখন স্বপ্ন দেখছে নাকি আগে যা দেখছিল সেটা তার স্বপ্ন ছিল। সাদা বিছানা দিকে একবার তাকে রুমটা ভালো করে দেখার চেষ্টা করলো। অদ্ভুত কালো রঙা ডিজাইনের ঘরটা কি সুবিশাল। চিমিনকে পুরো বাড়িতে তো এই রুমের সমান হবে না। তবে সে এখন কোথায় আছে? ঘরের একপাশে গানের সরঞ্জাম রাখা, একপাশে দেয়ালে ছোট ছোট গিটারের জিনিসপত্র রাখা। চিমিনের চোখ গেল হঠাৎ সামনে দেওয়ালে। দেয়াল বললেও ভুল হবে, কারণ দেখে মনে হচ্ছে কাঠের বাড়ি। সেটার বিরাট একটা ফ্রেম বাঁধানো ছবিটা জিমিনের। কিন্তু তার ছবি এখানে কি করে? আর তার ছবি এখানে কি করে এলো? সেটা সেই দিনের ছবি না যেদিন ভার্সিটিতে সংস্কৃত অনুষ্ঠান হয়েছিল। জিমিন সেদিন শাড়ি পরেছিল, জর্জেটের ডার্ক মেরুন রঙের একটা শাড়ি। ওইটা তো ঝুলছো। চিমিনের চারপাশে তাকানোর চেষ্টা করে। শরীর তার বড্ড বেশি খারাপ লাগছে। হঠাৎ কানে একটা গান এসে ঠেকতেই আটকে ওঠে বুক। আবারও চেনা সেই কণ্ঠ। এখনো মনে আছে বারান্দায় এসে দাঁড়িয়ে গান শুনছিল। ঠিক ওই গানটাই শুনতে পেয়েছিল। আচমকা বারান্দায় চোখ চাই জিমিনের। বাইরের দৃশ্য চোখে লাগলো। ওমা, কত উঁচু এই বাড়িটা! পাহাড়ের ওপর নাকি? মনে হচ্ছে এই তো কালো মেঘ গুলো ছুঁতে পারবে। বারান্দার উল্টো পাশ হয়ে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া একজন মানুষ। মেয়ে নাকি ছেলে বুঝতে পারছে না জিমিন। তবে ছেলেই হবে, যে হবে বুঝতে পারছে, কারণ মেয়েদের শরীরের গঠন তো আর ওই রকম হয় না। লোকটি গান গাইতে গাইতে পেছনে ফিরে বারান্দার দরজা লাগিয়ে ভেতর প্রবেশ করে। মুখটা
জিমিন দেখতে পাচ্ছে না, মুখে যে একটা কালো মাস্ক পরা। কি করে দেখবে? জিমিন ভয় হচ্ছে, তবু সে সাহস করে জিজ্ঞেস করলো, কে আপনি? লোকটি কাছে এগিয়ে এলো, একেবারে জিমিনের নিঃশ্বাসের শব্দে যত কাছে গেলে শোনা যায় ঠিক ততটাই কাছে। জিমিনের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে তাকে বলল, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা, আর আই মিন ধোকা। লোকটি চিমিনের চুলে হাত দিতেই চিমিনে খানিকটা দূরে সরে গেল। তাতে লোকটি বোধ হয় খুব বিরক্ত হলো, নইলে কি সে চিমিনের চুলে মুখটি ধরে তাকে নিজের আরো কাছে টেনে আনে। সে দাঁত পিষে পড়ল, কোন পদ্ধতিতে এই ছোট শরীর থেকে জানটা বের করলে তুমি কষ্ট কম পাবে সোনা? ডোন্ট ওয়ারি বেবস, আই উইল বি জেন্টল। মুখ থেকে মাস্কটা খুলে বিছানায় ফেলতেই জিমিন বলে উঠল, সুগা ভাই আপনি? ভয়, বিস্ময় আর কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে। সুগা ধীরে হেসে বলল, সোনা ভাই ছাই অনেক বলেছ, এখন তোমার ভাতারে কনভার্ট হব। সিতারার ভিতর দম বন্ধ করা সুলভ ভঙ্গিতে। আপনি কই ছিলেন এতদিন? চিমিনির কণ্ঠে কাঁপুনি। সুগা হাসতে হাসতে উত্তর দিল, জাহান নামে আগুন দিয়ে তন্দুরি করে খাওয়ার ইচ্ছে জেগেছিল, তাই পিকনিকে গিয়েছিলাম। চিমিন চুপচাপ তার দিকে তাকিয়ে রাগ চেপে ধরে বলল, দেখুন আপনার লজ্জা শরম নেই, বড় ভাইয়ের হবু বউকে তুলে এনেছেন, আর একটা মাস আপনার খবর ছিল না, নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তো এখন স্টার জলসার নায়ক দেখাতে এসেছেন। তোরে বিয়ে বাড়িতে রেখে গিয়েছিলাম তাই বলে তুই নতুন লাং খুঁজবি? ভ্রু উঁচু করে চেপে রাখা ঠান্ডা স্বরে প্রশ্ন করল, লাং? না, ওটা আমার হবু ভাতার। চিমনির ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ চড়াচড়ি করে জবাব দিল, ভাতার? তোমায় এক কিক মেরে ফেলি আমি কাতারে। চিমিনের মনটা সামলে বলল, ভালোই হবে, ভিসা আর পাসপোর্ট লাগবে না, এমনিতেও আপনি যে গিফটে। জিমিন এক মুহূর্তে সুগাকে দিন পর দেখে একটু বেশি আবেগী হয়ে যায়। না না, সে কি ভুলে গেছে এই সুগা ভাই তার সঙ্গে কি গেমস খেলছে, আর এক ফাঁদে পা দেওয়া যাবে না। জিমিন নিজেকে সামলে এবার শান্ত হওয়ার চেষ্টা করে সুগাকে বলল, আপনাকে বাড়ি দিয়ে আসুন, আমাকে বাড়ি দিয়ে আসুন। আর এটা কোন জায়গায়? আপনি মানুষটা এত জঘন্য কেন বলতে পারবেন? সুগা এক মুহূর্ত থেমে গেল। জঘন্য হওয়ার পেছনে কোনো কারণ লুকিয়ে নেই, জঘন্য কাজ করবার আমার পুষে বেশি, তাই জঘন্য। জিমিন চট করে বলল, মুখটা ভালোই চলে, আর কিছু চলুক কিংবা না চলুক। সুগা ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে বলল, চালালে সবই চলবে, ট্রাই করে দেখতে পারো, নোংরামি একটা লিমিট আছে। জিমিন কেপা স্বরে বলল, সুগা লিমিটেস্ট। সুগার ঠোঁটের কোণে বাঁকা হাসি। জিমিন মুখ ভেঙচি কেটে বলল, সুগা আমার বাল। বলতে না বলতেই সুগার শক্ত হাতের একটা চড় এসে জিমিনের গালে পড়ে। ব্যথায় নিজের গালে হাত দিয়ে চেঁচাতে যাবে তার আগে সুগা জিমিনের ঠোঁটটা চেপে ধরে বলল, আমার শব্দ পছন্দ না, তবে শব্দে শব্দে অনেক তফাৎ আছে। কিছু শব্দ শোনা তোমার মুখ দিয়ে দরকার না বের হলে আমার আবার জমবে না। জিমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই সুগা তাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে জিমিন পড়তে বাঁচল। সুগার ফোন বের করে কাকে যেন কল করতে কিছুক্ষণের মধ্যে তে আর জাঙ্কুক রুমে ঢুকলো। পাশে একজন হুজুর মতো মুরব্বী। জিমিন বুঝতে বাকি নেই এইসবের সঙ্গে যে সবাই জড়িত ছিল। ইস, তার কি বালের বন্ধু বান্ধবীর বাড়া ভাতে ছাই দিয়ে বেহায়ার মতো জামাই নিয়ে ঢলাঢলি করে দাঁড়িয়ে আছে। তবে এখানে সে বিপদ গন্ধ অবশ্য ঠিকই পাচ্ছে। কি করবে বুঝতে না পেরে উল্টো দিকে ছুটতে শুরু করলে অটোমেটিক ডোর আপনা আপনি বন্ধ হয়ে যায়। কেমন করে বন্ধ হয়ে গেল এই ভারী বজ্জাত সুগার তো আবার সবখানে পাসওয়ার্ড মারতে হয়। উদ্দেশ্য ভালো ঠেকছে না।
জিমিন পেছনে একবার ফিরে তাকায়, দেখতে পায় সুগার হাতে ফোন। বোধহয় ফোনের সঙ্গে দরজার কোনো কানেকশন আছে, তাই বজ্জাত বিটকেলটাই দরজা বন্ধ করেছে। কিন্তু এখান থেকে মুক্তির উপায় কি? উপায় না পেয়ে জিমিন বিছানায় এসে বসে। তে এতক্ষণ যাবৎ তার নাটক দেখে ক্লান্ত হয়ে পাশে বসতেই সুগা কাজীকে ইশারা করে বলল, এবার একটু আল্লাহর নামে বিয়েটা পড়িয়ে দেন তো জানাব। মুহূর্তেই জিম্মির চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে রাগান্বিত কণ্ঠে সুগাকে বলল, আপনার মাথা গেছে? বলছি না আমাকে বাড়ি দিয়ে আসুন। আমাকে আপনার তামাশার পাত্র মনে হয়? ভালো লাগবে কাছে আসবেন, ভালো লাগবে না চলে যাবেন। চুপ, সুগা ধীর কণ্ঠে বলল। জিমিন দমে না গিয়ে পাল্টা জবাব দেয়, চুপ করে গিয়েই আপনি মানে 1 মাস এত পরিবর্তনের দেখেছেন কি? এটা শুরু কেবলমাত্র। সমস্যা নেই, শেষটা না হয় আমি করব, দেখা যাবে। দেখানোর জন্যই তো বিয়েটা করছি। বিয়ের পর সারাদিন খালি দেখে দেখে পেট ভরাবো। অসভ্য লোক, চিমিনি ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল। বিয়েটা হোক একবার, অসভ্য কত প্রকার আর কি কি তা ব্যাখ্যা সহ দেখাবো। মাইন্ড বিটার হার্ট, করবো না আপনাকে বিয়ে। দেশে পাত্রের অভাব পড়েছে নাকি? আচ্ছা, করা লাগবে না। জিমিন অবাক হয়, ওমা এত সহজে মেনেও নিল। যাক, আঙ্গুল আর বাঁকাতে হলো না। সুগা হঠাৎ একটা কল করলো। জিমিনকে ডেকে বলল, এই নাও তোমার ভাই তৈমুর কি যেন বলবে। জিমিন হেঁচকে উঠে গেল। তার ভাইয়ের নাম এই হাইব্রিড করলা কি করে জানে? জিমিন ভয়ে ভয়ে ফোনটা হাতে নিতেই দেখলো ফোনের ওপাশে তৈমুর। সে হেসে বলছে, আপু জলদি বিয়েটা করে নাও না। সুগা ভাইয়া বলেছে তুমি তাকে বিয়ে করলে সে আমায় অ্যাপেলের ট্যাব কিনে দেবে। জিমিন ভাইকে কিছু বলতে যাবে তার আগেই সুগা ফোনটা ছিনিয়ে নিয়ে কেটে দিয়ে বলল, ওর বয়সই বা কতটুকু? বোন হিসেবে তুমি কি চাও এই ছোট জীবনটা এখানেই শেষ হয়ে যাক? জিমিনের চোখে এবার সত্যি সত্যি জল। এই মানুষটা খারাপ ভেবেছিলাম, সে এতটা দেখতে মহা খারাপ এই লোক। জিমিনের চোখে জল দেখে সুগা এগিয়ে এসে সেই জল মুছে দিতে চাইলে জিমিন এক পা পিছিয়ে যায়। তা দেখে সুগার রাগ হয়। সে টেনে জিমিনকে কাছে এনে চোখের জল মুছে তবেই তাকে ছাড়ে। জিমিন ধপাস করে খাটে বসতেই সুগা কাজীকে ইশারা করতেই সে বিয়ে পড়ানো শুরু করে। জিমিনের মুখে কোনো জবাব নেই, কেবল সে ঘৃণা ভরা দৃষ্টিতে সুগার দিকে চেয়ে থাকে। সুগার দৃষ্টিও যে অন্যদিকে তা বললে ভুল হবে, কারণ সে উদ্বিগ্ন চাহনি নিক্ষেপ করেছে জিমিনের দিকে। হাজারটা না বলা কথা সেই চাহনির মাধ্যমেই থেকে বেরিয়ে আসছে। একবার জিমিনের যদি সে কথাগুলো পড়ার চেষ্টা করত, কেবল একটিবার, তাহলে আজকে এত জোর জবরদস্তির প্রশ্নই উঠত না। তবে সুগার সফট রোমান্সের পোষায় না, তার চেয়ে ফোর্স রোমান্সই বেটার। সেটা সে চিনিয়ে আদায় করতেই অভ্যস্ত। রুমের সমস্ত জিনিসপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ। জিন চেষ্টা করেও ছেলেকে শান্ত করতে পারছে না। লিসা ভয়ে এক কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। বোকাম নাতিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পিয়নো উন্মাদনা যেন কোনো নিয়ম মানে না। অবশেষে মা নিজের মন ধরে রাখতে না পারলেন। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। বোকাম বারবার নাতির কে বোঝানোর চেষ্টা করছে, পিয়নো শান্ত হও, কিছু হয়নি, আমরা এখানে আছি তো, ব্যবস্থা হবে। কিন্তু ইয়েনো যেন অন্য কোনো জগতে নিজের ক্ষোভের অতল গহরে হারিয়ে গেছে। তার চোখ চকচক করছে, গলার কণ্ঠ কাঠিন্য, শরীর যেন আছড়ে পড়ছে প্রতিটি শব্দে। অবশেষে মা নিজেকে সামলাতে পারলেন না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করলেন। ইউনো সমস্ত আবেগ মাটিতে ছুঁয়ে গেছে। বুকে টেনে নিলেও ইয়েনো চোখের বাঁধও ভেঙে গেল। সে মাকে শক্ত করে জড়িয়ে বলল, মা জিমিনকে এনে দাও না মা, ও আমাকে রেখে কেন চলে গেল? মা ওর আর আমার না বিয়ে হওয়ার কথা ছিল না, কেন চলে গেল, কোথায় চলে গেল? বলেই বেড সাইড টেবিলের উপর
উপরে রাখা কাচের ফুলদানি সজোরে লাথি মেরে মাটিতে ভেঙে দিল। তার চোখের জল আর রাগ একসাথে ছুটে আসে মুখ ভেঙে পড়ার মতন, কণ্ঠ ভেঙে চিৎকারে রূপ নেয়। ছন্ন ছাড়া উন্মাদনার মতো সে বলল, মা, আমি যে করেই হোক জিমিনকে খুঁজে আনবো। ও আমারই বউ হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাকে ওর থেকে আলাদা করতে পারবে। জিমিনকে পাওয়ার লড়াইয়ে দরকার হলে মা জানটা খুলে হাতে তুলে দেব। মা অশ্রুবাহী কণ্ঠে চেষ্টা করলেও শান্ত করার। ইয়নো, বাবা শান্ত হও, দেখো কিছু হয়নি, আমি জানি তুমি ঠিকই বৌমাকে খুঁজে বের করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইয়নো থামলো না। তার রাগ, দুঃখ এবং উদ্বেগ এতটাই প্রবল যে শব্দের আকারেও তার অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সে উঠে দাঁড়িয়ে ফোনে হাতে নিয়ে সরাসরি অফিসে কল করলো। আমার আগামী 1 ঘন্টার মধ্যে জিমিনের খোঁজ চাই, আমি অফিসে আসছি। এটা একটা ভুল হলে চাকরি থাকবে না, বুঝেছো? ওপাশে জুনিয়র অফিসার বিস্ময় তাকিয়ে থাকে। তারা জানে এই মানুষটি এত উচ্চ পদে থেকেও সারাক্ষণ সরাসরি এমন টানে টোনে কথা বলে না। কিন্তু আজকের মানুষটিকে অন্য কেন মনে হলো। 14 ঘন্টা পেরিয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়েছে। ঘরে রাগ দেখানো আর চলবে না, নিজের কাজ নিজেকে সামলাতে হবে। এর নিচে নামার সময় যখন জিমিনের ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল, বুকটা যেন চিলিক করে উঠে। মনে মনে সে ভাবলো, হাই, আমি নিজের জিনিস আগলে রাখতে পারিনি। জিনিস আগলে রাখতে যদি আমাকে খারাপ হতে হয় তবুও হব। জিমিনকে আমি যে কোনো মূল্যে আমার জীবনের সঙ্গিনী করবই করব। জিমিনের গায়ে এখনো শাড়িটা, রুমে জামা কাপড় দিয়ে গেছে, তাও কি রেখে গেছে একটা পাতলা সিপ্লেস সাদা নাইটি। ওই থেকে কুত্তা দিয়ে কামড় খাওয়ানোর দরকার। ওর মতো চরিত্র খারাপ নাকি জিমিনের? এসব কেন পড়বে? তার উপর হাতে চেয়েছিল দেওয়ান, হয়ে গেল নেওয়ার। সুগা নেওয়ারের আন্ডার প্যান্টের ভেতরে পিসপিপড়া ছেড়ে দিলেও জিমিনের মন শান্ত হবে না। রুমের মধ্যে লক করে বজ্জাত খবিশ লোকটা তার সঙ্গে জানি টাঙ্কি মারতে গেছে। আর এই লোক তাকে কোথায় এনে আটকে রেখেছে এখনো বুঝতে পারছে না। বারান্দায় দাঁড়ালে কতটুকু আন্দাজ করা যায় কোনো পাহাড়ের ওপর বাড়িটা। আচ্ছা, এটা আসলেই কোনো বাড়ি নাকি আবার সাজেকের কোনো রিসোর্ট? আল্লাহ মাবুদ ভালো জানেন। এখন এই বারান্দা থেকেও লাফ দেওয়ার উপায় নেই। হঠাৎ দরজা খুলে গেল। সুগা খালি গায়ে প্রবেশ করতেই জিমিনের চোখ গেল তার বুকের দিকে। সুঠাম দেহে খাজ বেয়ে কেমন সিঁড়ি শিশিয়ে মতো ঘামগুলো মুক্তোর মতন গড়িয়ে পড়ছে। আহা, কি মনোহর দৃশ্য! এই দৃশ্য তো বাইরের প্রাকৃতিক দৃশ্যকে হার মানে। তবে মুহূর্তেই জিমিন নিজের মনকে নিয়ন্ত্রণ করলো। কি করছে এটা? কি সে? এই লোক তাকে রেখে চোরের মতো পালিয়েছিল, তার উপর এতদিনের পর এসে জোর করে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে। তার প্রতি গললে হবে না। মনের মধ্যে পুষে রাখা রাগ ক্ষোভের প্রকাশ করতে হবে। জিমিন অন্যদিকে মুখ ঘুরে বিরক্ত স্বরে বলল, লজ্জা শরম গলায় খেয়েছেন নাকি? এটা মেয়ের সামনে বস্ত্রহীন ভাবে থেকে কি প্রমাণ করতে চাইছেন? সুগা জিমিনকে পাত্তা না দিয়ে ফোনটা হাতে নিয়ে গান গাইল। জিমিন তাতে বিরক্ত লাগলো। জিমিন চেঁচিয়ে উঠল, আপনার শোনার সমস্যা আছে নাকি? শুনতে পাচ্ছেন না? সুগা এবার ধীরে মাথা তুলে তাকালো তার চোখের দিকে। জিমিন হঠাৎ থেমে গেল। সুগা উঠে দাঁড়িয়ে কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল, নতুন বউরা লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকে, আর তুমি কিনা স্বামীর সঙ্গে গলা উঁচু করে কথা বলছো, পাপী নারী। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার প্রতিটি স্পর্শে তোমার সব শিখিয়ে দেব। জিমিন ভয়ে পিছু হটে কাপা গলায় বলল, আপনি দূরে যাবেন? সুগা ঠোঁটে তার ছেলের হাসি এনে ফিসফিস করে বলল, আরে একবার বলে দেখো। এতটা কাছে চলে আসবো না? পালানোর পথ খুঁজে পাবে না? প্রিমরোজ। জিমিন হকচকিয়ে গেল। প্রিমরোজ শুনে এক মুহূর্তে থমকে দাঁড়ায়। এটা তো তার পছন্দের ব্র্যান্ডের নাম। সে গলা কাঁপিয়ে বলল, দেখুন, আপনি ওইসব নোংরা জামা কাপড় পরে আপনার সামনে আসতে বলবেন না।
সুগা মুচকি হেসে জবাব দিল, জামা কাপড় পরে সামনে আসতে বলবো কেন? জিমি রাগ চেপে প্রশ্ন করলো, তো কিভাবে আসবো? সুগা নির্লজ্জ ভঙ্গিতে হেসে বলল, জামা ছাড়া মানুষ যেমন ভাবে আসে তেমন ভাবে এলেই চলবে। জিমিন বিরক্ত হয়ে কেঁপে উঠল, নোংরা। সুগা ঠোঁট কামড়ে কটাস ছুড়ে দিল, তোর নোংরায় তোর নানায় নোংরা। জিমিনের চোখ রাঙিয়ে বলল, কথায় কথায় নানাকে তুলেন কেন? সুগা গা ছমছমে ভঙ্গিতে হেসে বলল, যাও সোনা, এখন থেকে তোমার নানাকে না তুলে তার বউকে তুলবো। জিমিন বিরক্ত হয়ে হাঁপ ছাড়লো, উফ। সুগা খিলখিলে হেসে উঠল, পচা সাউন্ড করে না বউ, কুচ কুচ হতা হ্যায়। জিমিন এবার ধমক দিল, থামুন বলছি, এই যে শুনেন না, বাড়ি যাবো আমি। সুগা খেপে উঠে গর্জে উঠল, বান্দির বাচ্চা চুপ কর, বাসর করছি আমি এখনো, খালি বাড়ি যাব লাগাইছিস, তোকে আমি কবরে পাঠাবো। শাড়ি খুলে আগে বালের এত সেফটি পিন লাগাইছো কেন? এই বাল খুলতে ঝামেলা হয় না? এই শাড়ি এত ঢং করে পরা লাগে? পেঁচিয়ে পরলেই তো হয়। নারী এই মাথার মধ্যে এক গাদা ক্লিপ, তা আর শাড়িতে এক গাদা পিন লাগায় কেমন? স্বামী জাতিতে হেনস্থা করার জন্য, বুঝি না আমি বাল। সুগা শাড়িতে হাত দিতে গেলে জিমিন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। দৃঢ় স্বরে বলল, দেখুন, এসব কিন্তু ঠিক না। বউ বলে যা ইচ্ছে তাই করতে পারবেন না। আমি আপনার সঙ্গে বাসর করব না। যান গিয়ে গোসল করে আসেন। ছি ছি, শরীর দিয়ে ঘাম ঝরছে, না জানি কার সঙ্গে কি করে এসেছেন। সুগা হু হু করে হেসে উঠল, আরে বলদ, শরীর চর্চা করেছি। বাসরটা করতে গেলে শোনা একবার এর থেকে দ্বিগুণ ঘাম তোমার শরীর দিয়ে ঝরাবো আমি, আই প্রমিস। জিমিন দাঁত চেপে বলল, রাগ উঠছে কিন্তু। সুগা ভয়ে ধরানো স্বরে বলল, আরে শাড়ি তুই খুলবি? এই শাড়ির সঙ্গে কিন্তু তোকে ফ্যানের সঙ্গে ঝুলাবো। জিমিন হঠাৎ তাচ্ছিল্য করে বলল, কিন্তু আপনার তো ইয়ে নেই। সুগা হতভম্ব হয়ে বলল, ইয়ে নেই মানে? হোয়াট ডু ইউ মিন বাই ইয়ে নেই? জিমিন ঠোঁট কামড়ে হেসে বলল, আরে সিলিং ফ্যান কই? এসি ছাড়া তো কিছুই চোখে পড়ছিল না। ইয়ে মানে সিলিং ফ্যানটা কই? তোর নানার পেছনে সই। সুগা রুমের লাইটটা অফ করে গোসলে চলে যায়। ফিরে এসে দেখে জিমিন এখনো বসে বসে শাড়ির সেফটি পিন খুলছে আর কান্না করছে। ও মা, ধরতেই কান্না, আর ধরলে না জানি এই মেয়ে কলটা কি। সুগা গুনগুন করতে করতে ফোনটা হাতে নিয়ে বলল, উফ, মেয়ে মানুষকে আল্লাহ ব্রেনের থেকে ঢং বেশি দিয়েছে। জিমিন চোখ মুছতে মুছতে উত্তর দিল, দেখুন, খোঁচা মারবেন না, সহ্য হয় না ওইসব। এই আমার ফোনটা দেন তো। আপনার চার্জারটা কই? আমি ফোনটা একটু চার্জে দিব। সুগা ফোনটা আঙ্গুলে ঘুরিয়ে বলল, সুন্দর করে বলো। জিমিন ঠোঁট ঝুলিয়ে বলল, শুনছেন আমার মহাদয় জাইরা বেটা, আপনার ইয়েটা দেবেন, আমি আমার ফোন চার্জে দেব। সুগা ভান করে বিরক্ত হয়ে বলল, তোর মুখে ওপর থুতু মারি, মুখ তো নয় জাঙ্কুকের ফোঁটা জাঙ্গিয়া। বাংলা ভাষাকে পেছন মেরে একেবারে জাঙ্গিয়া দিয়ে চিত্রের এপাশ থেকে ওপাশ দিয়ে বের করিয়ে স্বামী হই ফাজিল মেয়ে। অসম্মান করলে না সম্মানহানি করে বাসুরটা সরব। জিমিন ফুপিয়ে উঠে পড়ল, আমি মামলা দিতে রাত জানি। সুগা হাত দুটো প্রসারিত করে সোফায় হেলান দিয়ে বলল, যেখানে মামলা দিবে ওটা আমার শ্বশুর ডেডির বাড়ি। হিটলার শ্বশুর ডেডিরা আবার জব্বর আপ্যায়ন করতে জানে। বাই দা ওয়ে, তুমি আমায় মামলা দিতে চাচ্ছ কেন? ও সেই সুযোগে, যাতে তোমার না হওয়া আইনের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চা নাস্তা খেতে পারো। বউ, তুমি আস্ত অসুবিধার লোক একটা। জিমিন ঠোঁট কামড়ে অসম্মত ভঙ্গিতে বলল, আপনি চার্জার দেবেন?
সুগা হেসে কান ঝাঁকিয়ে বলল, লিসেন, আমার চার্জার দিয়ে তোমার ফোন চার্জ হবে না সোনা। আমার কেবেলটা বড়, তোমারটা জোর খাটালেও আমারটা ঢুকবে না। আইফোন আর অ্যান্ড্রয়েডের তফাৎ আছে। কই লাখ টাকার জিনিস আর কই গলি স্তরের ডুপ্লিকেট মাল। একটু বেশি কিন্তু অপমান করছেন না? সুগা হেসে এগিয়ে এসে বলল, কথাই করলাম আমি না মানুষ বুঝে অপমান করি। তুমি আমার অপমানের যোগ্য না শোনা। জিমিন মাথাটা রাগে একেবারে ছিঁড়ে যাচ্ছে। সে তেড়ে এসে সুগাকে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলুন তো, আমাকে কেন বিয়ে করেছেন? সুগা ভ্রু কুঁচকে গম্ভীর ভঙ্গিতে বলল, কেন বিয়ে করেছি মানে? আমার আইনের লোককে জীবন বাঁচাতে গিয়ে বিয়ে করেছি। জিমিন অবাক হয়ে তাকালো, বিস্মিত স্বরে বলল, মানে? সুগা হাসি হেসে আবার ফোন হাতে ঘুরিয়ে বলল, মানে এই ধরো যে সে তোমার মতন বিপদকে বিয়ে করে বিপদে পড়তো, এসব কি আমি মেনে নিতে পারতাম? বেআইনের লোক বলে কি আইনের লোকের কদর নেই? আর বিপদ ঘাড়ে নিয়ে ঘুরবার অভ্যাস তো আমাদের। ওইসব কি সাধু বাবা ইউনো পারতো? তাহলে বোঝো ওই ব্যাটার আতরও গোলাপ চন্দন ইয়নোকে কতখানি পেছন দিয়ে ভালোবাসি। সে তার জন্য নিজের কাঁধে তোমার মতন বউ নামক বিপদ তুলে নিয়েছি। ধন্যবাদ দাও মেয়ে, বদলে চুমু দিলেও মাইন্ড করবো না। আমার মন মাইন্ড অনেক বড় বড়। জিমিন চোখ রাঙিয়ে বলল, বড় বড় নমুনা তো দেখছি। ওমা কি বলো বউ, এখনো তো দেখালামই না। জিমিন ঠোক বাঁকিয়ে কটাক্ষ করে বলল, আপনি একটা নষ্ট লোক। সুগা গা ঝাঁকিয়ে কাছে এগিয়ে এসে বলল, কাছে আসো আরেকটু, নষ্ট হই। জিমিন ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় পেঁচিয়ে রাখা শাড়ির পায়ের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেও কই ভাবে সুগা বুঝি তাকে সাহায্য করবে। ওমা উল্টো ঘুরে দেখে সুগা ওপেলারি জামা বদলাতে ব্যস্ত। কি লজ্জা কি লজ্জা। জিমিন একটু চেঁচিয়ে বলছিল, যা মন চাই তাই করবেন নাকি? জামা বদলানোর জন্য তো ওর ওপাশে পর্দা দেওয়ালা আলাদা রুম আছে, যান না ওইখানে। সুগা ভাবে জিমিনকে বলল, আমার ঘর, আমার যেখানে মন চাই জামা বদলাবো, দরকার হলে জামা ছাড়া থাকবো। কার সমস্যা হচ্ছে তা আমার দেখার বিষয় না। জিমিন একটা নিঃশ্বাস ছেড়ে কোনো মতে নিজেকে সামলে ওয়াশরুমে যায়। এখানে আর কিছুক্ষণ থাকলে শেষে ফায়ার সার্ভিস এনেও আমার মাথার আগুন নিভাতে পারবে না। অফিসে সেই কতক্ষণ ধরে কাজ করছে ইয়নো, জিমিনকে তার চাই। জিমিন যদি একটি বার মুখ থেকে বের করে সে ইয়নোকে ভালোবাসে না, তাকে সে চায় না, তাহলে কখনো ইয়নো তার সামনেও আসবে না। তবে একটা বার যদি মুখ থেকে বের হয়, আমি তোমার হয়ে থাকতে চাই, তবে ইয়নো আগে পিছে কাউকে দেখবে না, সামনে চাই থাকুক। কোনো অজুহাতেই জিমিনের হাত সে ছাড়ছে না। তবে শরীরটা ক্লান্ত আর নেওয়া যাচ্ছে না। এই সুগার কাছে যে এসবটা জানতে বাকি কিসের? আবার নাও হতে পারে, কারণ সে তো মাসখানেক আগে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, জিমিন চট্টগ্রামে সে এমপির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে আবার কিছু করলো না তো? এত চাপ আর চাপ, দিন রাত পরিশ্রম করে মাথাটা এবার সত্যি যাবে। কই ভেবেছিল বিয়ে করে একটু হালকা হবে, কিন্তু তা নয়, সেই সুযোগ আর কোথায়। রান্নাটা শেষ করতে পারেনি তার আগে পেছন থেকে জাঙ্কুক এসে তাকে জাপটে ধরে পিষে চুমু খেয়ে বলল, রাখো না জান রান্না, আজ রাত আদর খেয়ে কাজ চালিয়ে দেব। তে আর তার হাত থেকে ছুটে গিয়ে বিরক্ত মাখা স্বরে বলল, ইস, ওইসবে পেট ভরে? জাঙ্কুক দুষ্টু হেসে জবাব দিল, ট্রাই করে দেখেই না, পেট আর মুখ দুটোই ফুল হবে।
স্তে লজ্জা লজ্জা লাগে। ওই জাংকুকটাও না একটু পর পর এসে জ্বালাতন করে। জাংকুক স্তেকে নিচের দিকে ঘুরিয়ে সোহাগ বুলাতে যাবে, তার আগেই তে তার মুখটা চেপে ধরে লাজুক গলায় বলল, আমার না অনেক ভালো লাগছে। জাংকুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বউ? তে চোখ নামিয়ে হেসে উঠে বলল, ওই যে সুগা ভাইয়ার আর জিমিনের বিয়েটা হয়ে গেল। জাংকুক মাথা নেড়ে অস্থির স্বরে বলল, তা ভালো বলেছ। দুটো মানুষ দুই দিকে ভালো ছিল না একে অপরকে ছাড়া। একজন বাইক রেস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে 1 মাস বেড রেস্ট নিল, অন্যজন জেদের বসে যাকে ভালোবাসে না তাকে বিয়ে করতে বসেছিল। তে মুখ গম্ভীর করে বলল, তবে ওদের তো এখন এক হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখছো কেমন গায়ে পড়ে ঝগড়া করে। জাংকুক হেসে তের চিবুকটা তুলে নিয়ে বলল, বোকা বউ, ওইসব ঝগড়া না গো, ভালোবাসার বহিঃপ্রকাশ। তে দুষ্টুমি করে তাকে বলল, তাহলে আমাদেরও ঝগড়া করা উচিত। জাংকুক তের গালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, ফিস ফিস করে বলল, বিছানায় চলো, আমরাও না হয় ঝগড়া করি। এই জিমিন এই পুরো বাড়ি দেখার সুযোগ হয়নি। ওই হাড়ে পচা লোকটা তাকে ওই রুম থেকে বের হতে দিলে তো। এই সুগাকে একটা মাস যখন দেখেনি তখন কতবার রাগ জিত উঠেছিল, কিন্তু যখন হঠাৎ করে সামনে দেখলো তখন মুখে বললেও মন কি আদেও ঘৃণা পুষে রাখতে পারে। জিমিন একটা নিঃশ্বাস ছাড়লো, বারান্দা থেকে ফিরে এসে সুগাকে জিজ্ঞেস করলো, বলো না কোথায় আমরা? অন্তত জায়গাটার নাম বলো। সুগা তখন গিটার নিয়ে কি যেন একটা করছিল। জিমিনের কথা শুনে সে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আপনি থেকে তুমি, বাহ, এটা বান্দরবন। জিমিন হতভম্ব হয়ে বলল, ওমা এত দূর? কিন্তু এখান থেকে আমাদের চট্টগ্রাম যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আচ্ছা, আপনি আমার ভাইয়ের সঙ্গে কি করেছেন? তো যে হোক ঠিক আছে। সুগা আশ্বাসে সুরে গিটারটা নামিয়ে রেখে বলল, শালা বাবুকে কি করে ক্ষতি করব বলো, সে ঠিক আছে, সঙ্গে তোমার পরিবারও। জিমিন ঝগড়া করতে ইচ্ছে করছে না, অতিরিক্ত কিছুই ভালো না। হারানো জিনিস হারালে বারবার পাওয়া যায় না। হঠাৎ সুগা গম্ভীর স্বরে বলে ওঠে, নেওয়াজ বংশে কিন্তু আমি ছাড়া আর কেউ নেই। জিমিন ক্লান্ত স্বরে বলল, জানি তো, এখন কি করতে পারি? সুগা চোখ টিপে বলল, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, এখন বংশ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। জিমিন চোখ কুচকে বলল, মানে কি বলতে চাইছো? সুগা দৃঢ় কণ্ঠে বলল, যেটা বুঝতে পারছো সেটাই, বাচ্চা লাগবে, বংশ তো আর এভাবে চলতে পারে না। জিমিন ব্যঙ্গাত্মক সুরে বলল, ইস, শখ কত, আমাকে জোর করে বিয়ে করা হয়েছে, ভুলে গেছেন মিস্টার নেওয়াজ? জি না মিসেস নেওয়াজ, এখন কথাই না বাড়িয়ে এগিয়ে আসো, বিক্রিয়া তো শুরু করতে হবে, নাহলে আবিষ্কার কি করে করব? মুখে কিছু আটকাই না দেখছি, আর আমাকে ছোঁয়ার কথা ভুলেও ভাবি চলবে না। সুগা ছুলে যে মেয়ে গলে যায় তার মুখের এসব মানায় না, সময় মতো তোমাকে ধরবো, প্রস্তুত করো। বলে সুগা বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে বলল, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমালাম। জিমিন খাটের সামনে দাঁড়িয়ে আছে। সুগা হঠাৎ হাতের ভাঁজ থেকে মুখ উঠিয়ে বলল, এই স্ট্যাচু অফ লিবার্টির মতন দাঁড়িয়ে আছো কেন? এসে ঘুমাও। দেখো, আমার ঘুমের মধ্যে কিন্তু কাপড় চোপড় খুলে ফেলার অভ্যাস আছে, তাই ভেবে চিনতে থাকবে। আমি আপনার পাশে শোয়ার জন্য মরে যাচ্ছি না সুগা নেওয়াজ। সুগা ধূর্ত হেসে বলল, মরবে বউ, মরবে একদিন। এই পাশে শোয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য, পা কেন, অন্য কিছু ধরলেও কাজ হবে না। জিমিনের মাথা ঝাঁকিয়ে বলল, ইস, এমন দিন আমার জীবনে না আসুক। এখন গিয়ে ওই সোফায় শুয়ে পড়ুন। মাথা নাট বল্টু সব ঢিলে হয়েছে নাকি বাংলা মদ খেয়েছো?
জিমিন হঠাৎ জিমিন চোখ বড় করে বলল, কি বলছেন? এসব কেন খাবো? যান আপনি সোফায়, মেয়ে মানুষকে ভালো জায়গাটাই দিতে হয়, আপনি জানেন না? না ম্যাডাম, আমার তো আপনার মতো এত বিপরীত লিঙ্গের সঙ্গে ঢলাঢলি নেই, এত জানবো কেমন করে? যাই হোক, আমি খাট ছাড়া ঘুমাতে পারি না। গিয়ে সোনা পাখি, আপনি ওই সোফায় শুয়ে পড়ুন। বলেই সুগা ঝিমিনের মুখের ওপর বালিশ ছুঁড়ে মারলো। ঝিমিন এখন না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সইতে। বালিশটা দিয়ে সোফায় শুতেই সুগা বাতি বন্ধ করে দেয়। যেই ঝড় তার ওপর দিয়ে গিয়েছে, এখন একটু শান্তির মতন ঘুমাতে পারলেই হয়। তবে হঠাৎ করেই মাথায় একটা প্রশ্ন এলো, করবে করবে বলে আর করা হয়নি। সে কপালে হাত রেখে উপরের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, আচ্ছা, আপনার দেওয়ালে আমার এত বড় ছবি কেন? ওই দিক থেকে জবাব এলো। সুগা আসল হয়ে হেসে বলল, কারণ দিনে একবার হলেও আমি মনে করতে চাই দুনিয়ায় এক কদাকার নারীটাকে। আচ্ছা সোনা, সবই তো সুন্দর খুঁজে সুন্দর ছবি দেখে আমি না হয় তোমার মতন একটা দারুচিনিকেই দেখলাম। মহৎ হৃদয় বলে কথা। জিমিনা জবাব দিল না। এই লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। উভয় পাশ নীরব হয়ে গেলে মুহূর্তেই শান্ত হয়ে গেল দুই পক্ষের হাজারটা না বলা কথার মিছিলগুলো। তার মাঝরাত পাহাড়ে জড়ো হয়েছে। বারান্দা থেকে অন্ধকার রাতের বৃষ্টি মুখরে পরিবেশটা দেখতে পাওয়া যাচ্ছে। জিমিনের সুগার ড্রিম লাইটটা জ্বালিয়ে বারান্দার দরজা বন্ধ করে। জিমিন তখনও ঘুমে বিভোর, ঠান্ডায় গুটি মেরে শুয়ে আছে। সুগা এসে তার সামনে দাঁড়ায়। প্রথমে অন্তঃপর তাকে ঘুমের ঘোরে কোলে তুলে বিছানায় তার পাশে শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে নিচে গিয়ে পাশে শোয়। চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে কপালে আলতো করে একটা চুমু বুলিয়ে দেয়, যাতে করে ঝিমিনের ঘুমের ব্যাঘাত না ঘটে। তারপর ঝিমিনকে নিজের বুকে জড়িয়ে ধরে। সুগার উষ্ণ শরীরের ছোঁয়া যেন ঝিমিনকে আরো বেশি তার দিকে খিচে আনে। ঘুমের ঘোরে সে সুগার বুকে লেপটে যেতে সুগার ঠোঁটের কোণে হাসি ফুটলো। সে তার বিটার হার্টকে এমন বৃষ্টিময় রাতে শীতল আবেশে বুকের গভীরে জড়িয়ে ধরে। চোখটা বুঝতেই মনটা জিমিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, অনুভবে আমি আছি তোমার ছুঁয়ে দেখার নেশায়, হারিয়ে গেলে ভিড়ের মাঝে আর পাবে না আমায়। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।